ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, আজকের যে ঘটনাটা আমি আপনাদের সামনে রাখছি বা শেয়ার করছি, সত্যি এক বিচিত্র ঘটনা। যিনি শেয়ার করেছেন আমাকে ঘটনাটা শেয়ার করার জন্য, উনি সমস্ত কিছু নিজের হাইড করেছেন, কারণ তিনি একজন মহিলা। এবং যেটুকুনি পরে বুঝেছি, তার বিপদ এখনও আছে। এক অদ্ভুত না, আমাদের সমাজে এখনও পর্যন্ত যেখানে বিজ্ঞান বলুন, যুগ বলুন এত উন্নত, সেখানে সত্যিকারের দেখতে গেলে একজন মেয়েকে বা একজন মহিলাকে অনেক কিছু প্রবলেম সলভ করে বা অনেক কিছুর প্রবলেমের সম্মুখীন হতে হয়। কিন্তু প্রবলেম যদি বাস্তবিক হয় একরকম, প্রবলেম যদি অবাস্তবিক হয়, নিজেদেরই লোকেরা, যাদের আমরা নিজেদের লোক ভাবি, আদৌ কি তারা আমাদের নিজেদের লোক? তখন পরিস্থিতি আরও গম্ভীর হয়ে যায়। তেমনি একটা ঘটনা আমি পেয়েছি, যিনি শেয়ার করেছেন তার মাধ্যমে, ফলে আমি শেয়ার করতে চাইছি আজকে সন্দেশ স্পেশালে। ফলে থাম্বনেলটাও আমি সেরমভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যাতে আপনারা শোনেন বা দেখেন। কারণ জীবন এমনই একটা বিচিত্র জিনিস, কখন কার সঙ্গে কী ঘটবে কেউ জানে না। চলুন সরাসরি আমরা ঘটনাতে যাই। যিনি লিখেছেন, কি লিখেছেন সেটা পড়ে শোনাচ্ছি আমি। নমস্কার দাদা, আশা করি আপনি ভালো আছেন। আমি আমার বিগত জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত বিচিত্র ঘটনা শেয়ার করতে চলেছি। কিন্তু আমি আমার নাম, স্থান, কাল, সমস্ত কিছু, কোথায় থাকি, কোথায় কি, সমস্ত কিছু আইডেন্টিটি আমি হাইড করছি। বাই দ্য ওয়ে বলে রাখি আপনার বুঝবার সুবিধার জন্যে, শুরুতেই আমি একজন মেয়ে বা মানে মহিলা। 2017 এন্ডে আমার বিয়ে হয়। বিয়ে যেখানে হয়, যদি ধরুন স্টেশন হিসাবে ভাবেন, আমাদের যেখানে বাড়ি সে 6-7টা স্টেশন পরে সেরকম একটা স্থানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়। কিন্তু ঘটকের মাধ্যমে এই সম্বন্ধটা আমাদের বাড়িতে আসে। কারণ আমার উপযুক্ত বয়স হওয়াতে আমি পড়াশোনায় অলওয়েজ বিজি থাকতাম। ফলে প্রেম ভালোবাসার দিকে কোনো দিন চিন্তা করিনি। ফলে বিয়ের উপযুক্ত বয়স হওয়াতে মা বাবা সম্বন্ধ দেখে এবং সম্বন্ধটা ঠিকও হয়। যেদিন দেখাশোনার পালা, সেদিন আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড দেখতে আসেন। কিন্তু তাদের একটাই প্রস্তাব ছিল, লেনদেনের থেকেও বড় প্রস্তাব ছিল, যে রেজিস্ট্রি ম্যারেজ করা হবে। কোনো রকম মন্ত্র উচ্চারণ করে, নিয়মকানুন পালন করে কোনো সামাজিক অনুষ্ঠান তারা করতে চান না। তাতে আমাদের একটু অসন্তুষ্টি থাকতেও শেষে গিয়ে আমরা রাজি হয়ে যাই। কিন্তু কেন এরম ধরনের প্রস্তাব সেটা তো জানতাম না, যেটা পরে গিয়ে আমি প্রত্যক্ষ করেছি। যথারীতি আমার নির্দিষ্ট দিনে বিয়ে হয়, মানে পুঁজি এই সমস্ত দেখে ভালো দিনেই বিয়ে হয়, বিয়ের দিনে। তো সেই ক্ষেত্রে যখন প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে যাই, সেই দিনটার থেকেই ঘটনার সূত্রপাত। বাড়ির একটা বর্ণনা দেওয়া ভালো, যে বাড়ি তো নিশ্চয়ই বড় বাড়ি, 3তলা বাড়ি, কিন্তু বাড়িটাকে এমনভাবে ডিজাইন করা যে বলতে পারেন সূর্য, মানে দিনের বেলায় যে আমাদের পৃথিবীতে সূর্য ওঠে, তার আলো বিশেষ বাড়িটাতে ঢোকে না, সেটা ছাদ হোক কোনো ঘর হোক। তো কিউরিওসিটি তো মনে ছিলই। প্রথম বাড়িতে প্রবেশ করার পরই আমার শাশুড়ি মা আমার ঘরে এসে দুটো জিনিস খালি বলে। 1 নম্বর, শ্বশুরমশাই বাড়িতে থাকেন, উনি বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতে চান না। উনি জানেন না মানে ছেলের বিয়ে হয়েছে, কিন্তু উনি পূজা আচ্ছা নিয়ে থাকতেই ভালোবাসেন। ফলে সময় হলে উনি ডেকে পাঠাবেন, তখন গিয়ে প্রণাম করো বা দেখা, মানে সম্পর্ক যেটা
এবং আরেকটা যেটা হচ্ছে যে বেলার দিকে, মানে সকালের দিকে আর বেলার দিকে একটা ঘর উনি দেখান, বলে দেন সেই ঘরে ওনার নাকি মানে ওনার শাশুড়ির, মানে আমার হাজব্যান্ডের দিদিমার ডেথ হয়। তো ওনার ছবির সামনে ওনারা নাকি নিয়ম পালন করেন, সকালবেলা চা বিস্কুট, দুপুরবেলা লাঞ্চ প্রোভাইড করেন। এইটুকুনি বলে উনি চলে যান। এবং ঘরটা যখন আপনি ঘরে, মানে আমি যখন ঘরে ঢুকেছি দাদা, সেই সময়কার বর্ণনা দিই, মৃদু আলো, মানে জানলা তো বন্ধই, দরজাও বন্ধ ছিল, সেটা না মেনে নেওয়া যায়, দরজা ঘরে বন্ধই থাকে মোটামুটি, কিন্তু খুলতেই ঘরের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি অনুভব করি, যে ফিলিংস আসে যে ঘরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব। প্রথম ডাউট হয় যে সূর্যর আলো ঢোকে না, কিন্তু জানলা খুললেই আলো ঢুকবে, এটাও ঠিক কথা। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে এরকম পরিস্থিতি কেন? তো উনি আমাকে এটাই বলেন, যেটা আছে সেটাকে নিয়েই চলতে শেখো। প্রথমে শিখুন বলতেন, তারপরে শেখোতে হয়। এই প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই। তো যথারীতি হয়তো ভাবি অনেক কিছু মাথায় আসে, কিন্তু অতটা পাত্তা দিই না। কিন্তু মনের মধ্যে একটা কিউরিওসিটি মানে ছিলই, যে কেন এরকম ধরনের পরিস্থিতি, যে সারা বাড়ি তো বড়, ঘর সব কিছুই ঠিক আছে, কিন্তু সূর্যকে প্রবেশ করতে কেন দেওয়া হয় না, মানে সানলাইট কেন বাড়িতে ঢোকে না। এবং তার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড এটাও বলে যে খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়ার দরকার নেই, যেটা দরকার সেটা বলবে, ব্যবস্থা করে দেওয়া হবে। এবং এটাও বলে রাখি, বিয়ের সময় মানে যখন সম্পর্ক মানে সম্বন্ধটা আসে, আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ারের মানে কাজ করেন, সেটা বলা হয়। এটা শুনে রাখুন, পরে যেরকম যেরকম ঘটনা এগোচ্ছে বুঝতে পারবেন। তো যথারীতি প্রথম দিনটা মোটামুটি কাটে। সেকেন্ড দিন আমার নিয়ম অনুযায়ী জলখাবার মানে চা বিস্কুট আমি ওই রুমে দিতে যাই। গিয়ে দেখি একটা বড় ছবি একটা টেবিলে রাখা, টেবিলের সামনে একটা চেয়ার। তো আমার শাশুড়ি মায়ের আদেশ অনুযায়ী টেবিলে চায়ের কাপ বিস্কুটটা রাখতে বলা হয়। দাদা বললে বিশ্বাস করবেন না, আমি ঘরে যখন ঢুকি ঘরটার মধ্যে একটা অস্বাভাবিক টেম্পারেচার অনুভব করি, যে এক একটা স্টেপ ফেলছি, এক একটা স্টেপে মনে হচ্ছে যে আমরা যেরকম পায়ে লাগলে গরম ঠান্ডা জল দিই না, একবার পাটাকে গরম জলে ডুবাই, একবার পাটাকে নর্মাল ঠান্ডা জলে ডুবাই, ঠিক সেরকম মানে কোনো সময় একটা মানে গম্ভীর পরিস্থিতি টেম্পারেচার, আর একটা হালকা ঠান্ডা পরিস্থিতি ঠান্ডা টেম্পারেচার। তো আমি যথারীতি দিয়ে চলে আসি, ভালো লাগে না ঠিক ঘরটাতে। এবং এই যে সূত্রপাত হলো, আমি যতদিন মানে এই যে সূত্রপাত, আমি যতদিন বলতে আমি এখন সেই জায়গাটা যাচ্ছি না, ঘটনা যেখানে আছে আমি পরপর বলে যাচ্ছি। হয়তো আমার লিখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আশা করি সম্পূর্ণ আপনাকে বোঝাতে পারবো। সেই মুহূর্ত থেকে আমার মাথায় এটা ঢোকে যে আমি কিছু একটা অনুভব করছি, কেউ না কেউ আমাকে কিছু না কিছুভাবে ফলো করছে, অথচ তাকে আমি দেখতে পাচ্ছি না। আমি বাথরুমে যাচ্ছি মুখ হাত পা ধুতে, স্নান করতে, সেখানেও মনে হচ্ছে যে এটা হয় না, একটা ফিলিংস কাজ করে দাদা, যে আপনার আশেপাশে কোনো রকম যদি কোনো মানুষজন বা ইত্যাদি থাকে, আপনার যদি মানে সেরকম সেন্স করার অনুভূতি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার সঙ্গে চলছে, কেউ আপনার আশেপাশে আছে। টুকটাক শব্দ হওয়া, জিনিস পড়ে যাওয়া বিশেষ হয়নি, কিন্তু টুকটাক শব্দ হওয়া, হঠাৎ করে মনে হওয়া যে আমার পেছন থেকে সাইড মানে ধরুন এক সাইডে তাকিয়ে আছি, দেখছি জিনিসটাকে, হঠাৎ করে চোখের সাইড দিয়ে একটা কেউ পাস করে গেল, এরকম অনুভূতি আমার শুরু হতে থাকে। হাজব্যান্ডের সঙ্গে রিলেশনশিপের কথায় আসি, যখন সব কিছুই বলবো ঠিক করেছি, আমাদের কোনো দিন রাত্রিবেলা বা শারীরিক সম্পর্ক বিশেষ হয়নি দাদা। কিন্তু হ্যাঁ,
রাত্রির বেলার দিকে বেশ আমি অনুভব করতাম, আমরা একসঙ্গেই শুতাম, যে কেউ আমাকে স্পর্শ করছে। এবং যখন আমার ঘুম ভেঙে যেত তখন দেখতাম যে আমার হাজব্যান্ড আমার থেকে, মানে যেদিকে আমি মুখ করে শুয়ে তার বিপরীত দিকে মুখ করে শুয়ে। ফলে এই অনুভূতিটা আমি রাতের পর রাত অনুভব করি এবং অনেক কিছু আরও অনুভব করি যা আমি খুলে বলতে পারছি না। এরকম পরিস্থিতি চলতে থাকে। আমারও ডাউট এবং কিউরিওসিটি বাড়তে থাকে যে ফার্স্ট হচ্ছে শ্বশুরমশাই এমন কি কাজে ব্যস্ত যে নতুন ছেলে বিয়ে হলো, বউয়ের মুখ দেখতে এলো না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমি অনুভব করছি এটা কেন, কিসের জন্য, এবং বাড়িটা এত বড় থাকা সত্ত্বেও বাড়িতে সামান্য কজন মানুষ কেন। সামান্য বলতে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই যাকে কোনো এক সময় আমি দেখেছি, আর আমার হাজব্যান্ডের কথা বলতে যখন এটা মনে পড়লো যে যেটা বলা হয়েছিল বিয়ের সময় উনি একজন ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করেন। আলটিমেট যেটা বিয়ের পর দেখতে থাকলাম, উনি বাড়ির মধ্যেই থাকতেন, খুব কম সময় বাড়িতে বেরোতো। নিচে ওনার একটা রুম ছিল, সেই রুমে গিয়ে চুপচাপ বসে থাকতেন। কি কাজ করতেন না করতেন জিজ্ঞেস করলে সেখানেও একই উত্তর, যে তোমার যদি কোনো দরকার থাকে সেটা বলবে, সেটা সলভ হয়ে যাবে। বাট আমি কি করি, বাড়ি কেন এরকম, এই সমস্ত ব্যাপারে প্রশ্ন করলেও আমি উত্তর দিতে বাধ্য নই। একটা বিচিত্র জিনিস, একটা অদ্ভুত ফিলিংস আসতে থাকে। আপনি চিন্তা করে দেখুন, একটা বাড়ি, আমি একজন বাড়ির নতুন বউ, অথচ বাড়ির মধ্যে একটা অদ্ভুত চাপা অনুভূতি, যেন কিছু একটা ঘটছে বা কিছু একটা ঘটে রয়েছে। কেউ আমাকে অল টাইম ফলো করছে। রাত্রিবেলা কে আমাকে স্পর্শ করে, কি ব্যাপার ঘটছে, কাকে আমি জলখাবার চা দিতে চাইছি। প্রত্যেক সময় জলখাবার মানে হচ্ছে কোনো সময় চা বিস্কুট তো ডেলি যেত, এবং লাঞ্চের সময় এটাও আমার ভালো মনে আছে, সপ্তাহে অন্তত 2 দিন কি 3 দিন করে আমি চিকেনও দিতাম। ডাউট এখানেও হতো যে একজন বিধবা মহিলা, তখনকার দিনে, এ তো আর আজকের দিনে না, তখনকার দিনে বিধবা মহিলা চিকেন ভাতের সঙ্গে দেয়া হচ্ছে। কিন্তু ওই যে যদি কাউকে কোনো প্রশ্ন করার লোক বলতে তো আমার হাজব্যান্ডই ছিল, তিনি কোনো সঠিক উত্তর আমাকে কোনো দিনই দেননি। কিন্তু একদিন রাত্রিবেলা হঠাৎ করে আমার প্রচণ্ড পেট কামড়ায়, মানে বদহজম হওয়াতে। তা আমি যথারীতি উঠে, এটা বলে রাখি, বাথরুম যেতে গেলে ঘরের মধ্যে, ঠিক বাথরুমটা নয়, বাথরুম ঘরের মধ্যে থাকলেও মানে যদি ধরুন স্নান ইত্যাদি সমস্ত কিছু, ঘর থেকে বেরিয়ে একটা রুম পড়ে, যে রুমটা অলওয়েজ বন্ধ থাকে, তারপরে একটা বাথরুম, যেখানে আমি বিয়ের পর থেকে সেখানেই যাতায়াত করি। তো যথারীতি পেট কামড়ানোর জন্য আমি মনে হয় যে আমার বাথরুমে যেতে হবে, তো আমি সেই উদ্দেশ্যে ঘর থেকে বেরোই। বেরোনোর পর আমার হাজব্যান্ডের দিদার ঘরটা কীরকম মনে যেন হয় যে ভেতরে কেন কেউ একজন রয়েছে, এবং কিছু শব্দ হচ্ছে, মানে কিছু ভাঙবার শব্দ হচ্ছে। আমি ধীরে ধীরে, তখন আমার ভয়ে বলতে ঘরটায় মানে কোনো চোর ডাকাত বা কিছু একটা হচ্ছে কি, এই ধরনের চিন্তাধারা নিয়ে তখন পেটের ব্যথা ভুলেই গেছি। আমি ধীরে পায়ে, মানে শব্দ যাতে না হয়, খুব সামান্য মানে পা টিপে টিপে ঘরটার দিকে এগিয়ে যাই, হালকা করে, খুব সামান্য। দরজাটা বলে রাখি, দরজাটা এমনি ভেজানো থাকতো, কিন্তু অনেক সময় একটু হালকা টাচ করলেই দরজাটা একটু খুলে যেত, কোনো আওয়াজ হতো না। তা আমি হালকা, সকালে প্রত্যেক দিনের তো অভ্যাস, একটু টাচ করে দেখি। যা দেখি দাদা, আমি এখনও পর্যন্ত বিশ্বাস করি না যে আমি কী দেখেছিলাম। দেখছি যে যাকে আমি প্রত্যেক দিন মানে চা জলখাবার এবং লাঞ্চ প্রোভাইড মানে দিয়ে আসি, সেই মহিলা টেবিলের ওপর বসে কোথা থেকে জানি না, কোথা থেকে সেই মুহূর্তে যেটা দেখছি, একটা মুরগিকে চিড়ে
মানে তার লোম ফোম এই সমস্ত সব চারিদিকে পড়ে রয়েছে চারিদিকে। সে মাংসটা, কাঁচা মাংসটা খাচ্ছে এবং সেই শব্দটাই যে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সেই যে কর্মরে আওয়াজ হাড় ভাঙার, সেইটা আমি পেয়েছি, যেটা আমি তখন গিয়ে বুঝতে পারি। আমি কোনো মতে নিজেকে খুব মনে হচ্ছিলাম এক্ষুনি সেন্সলেস হয়ে যাব। আমি ভাবছিলাম কোনো দুঃস্বপ্ন দেখছি, কিন্তু আমি নিজে তখন সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে ঈশ্বরের নাম, আমাদের ছোটোবেলা থেকে আমার বাড়িতে ভোলে বাবার পূজা আচ্ছা হয় এবং আমরা ছোটোবেলা থেকে তাকেই বিশ্বাস করি। তার নাম স্মরণ করতে করতে আমি আমার ঘরে চলে আসি। তখন না পেট কামড়ানো না কোনো কিছু, ভুলেই গেছি ধরুন। এসে চুপচাপ আমি শুয়ে পড়ি। পরের দিন সেই রাত্রিটা ছেড়েই দিন আমার এপাশ ওপাশ কোনো সময় বসে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে যাচ্ছে একই সাইড ধরে, না এদিক করে না ওদিক করে। এটাই একটা অদ্ভুত লাগতো যে একটা মানুষ রাত্রিবেলা অন্তত এক সাইডে শোয়ে, কোনো সময় ঘুম ভাঙলে আর এক সাইড, সে যে সাইডে শুতো সেই সাইডেই তার ঘুম ভাঙতো ভোরবেলা। বাড়িটার আর একটা এখানে বলে রাখি হয়েছে তো, যে সূর্যের আলো ঢুকুক বা না ঢুকুক আমি অনেক সময় গুলিয়ে ফেলতাম, পরে অভ্যাস হয়ে গেছিলো। যে আপনি একটা জিনিস চিন্তা করুন, দিনের বেলা লোকের বাড়িতে জানলা দরজা খোলা থাকে, সূর্যালোক প্রবেশ করে এবং সেখান থেকেও আমরা বুঝতে পারি যে দিন হচ্ছে রাত হচ্ছে। কিন্তু ঘরের সারা ধরুন 365 দিন আপনার দরজা জানলা বাড়ি ছাদ সবে কোনো রকম সূর্যের আলোর কোনো প্রবেশের ব্যাপার নেই, সেখানে টাইমিংয়ের একটু প্রবলেম হবেই। কিন্তু যবে থেকে আমি ওখানে গেছি 2-1 দিন বাদ দিয়ে আমি উঠে পড়তাম এবং এটাও দেখতাম যে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড একটা নির্দিষ্ট টাইমে উঠে পড়তো, সেটাই মনে হতো সেটা মর্নিং। তো সেই রাত্রিরে আমার কোনো ঘুম হয় না। পরের দিন নিয়ম তো তাকে জল খাবার দেওয়া, গিয়ে দেখি কিচ্ছু নেই। যে সমস্ত জিনিসগুলো দেখেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, ছবিটা যেরকম প্লেসে রাখা সেখানেই রাখা, চেয়ারটাও যেরকম রাখা সেরকমই রাখা। আমি আবার দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে আসি। এরপর সেই দিন দুপুরবেলার দিন তাকে আমি ঘরে বসে আছি, ঘরে বসে থেকে চুপচাপ বসে রয়েছি, কোনো কিছু ধরো মা বাবার কথা এরকম অনেক রকম চিন্তা মাথায় চলছে এবং বিশেষ করে এই বাড়ির পরিবেশটা মাথায় চলছে যে কী ঘটছে আমার। তখনও কিন্তু আমার মাথায় এটা আসেনি যেটা আর কিছুক্ষণের পরের মুহূর্তে আমার মাথায় আসে। হঠাৎ করে দেখি দরজায় আসবো বলে একজন কড়া নাড়লেন, সেটা একজন পুরুষের গলা। তা আমি গিয়ে দরজা খোলাই ছিল, আমি দরজাটা খুলি, দেখি আমার শ্বশুরমশাই। কী করে বুঝলাম? যেহেতু একটা ছবি দেখেছিলাম, তার পুজোর আসনে বসা একটা ছবি দেখেছিলাম। তিনি এসে ঘরের মধ্যে ঢুকে তার দরজাটা দিয়ে দিলেন হাত দিয়ে, সামনের দিকে আমার দিকে তাকিয়ে পেছনের দিকে হাত দিয়ে দরজাটা দিয়ে দিলেন। দেখি এটা বললেন, এই প্রথম তোমার সঙ্গে আমার দেখা। তা নয়, আমি তোমাকে প্রত্যেক মুহূর্তে দেখতে পাই। আমি কথাগুলো খালি অবাক হয়ে শুনছিলাম। কাল রাত্রিরে তুমি যা দেখেছো সেটা কিন্তু সত্য। তখন তিনি ওইটা বলেন যে আমি আমার মায়ের অনেক ছোটোবেলায় মৃত্যু হয়। ছোটোবেলা বলতে আমাদের বিয়ে ওনার যখন আমার শাশুড়ির সঙ্গে বিয়ে হয় সেটা হচ্ছে ধরে রাখুন ওনার যখন 25-27 বছর বয়স, 26 বছর বয়স, সেই সময়কার। ফলে আমার মা আমার কাছেই আছে। ফলে এই ঘটনা না তোমার বাড়ি যেন জানতে না পারে, আর যা দেখেছো তা আবার দেখতে পারো, কিন্তু কাউকে বলা চলবে না। যেদিন বলবে সেদিন তোমার মৃত্যু অবধারিত। কারণ আমি কোনো পূজা আচ্ছা নই, আমি একজন তান্ত্রিক। আমি আমার মাকে এখানে রেখে দিয়েছি এবং তার সন্তুষ্টির জন্য তাকে আমাকে কিছু না কিছু দিতে হয়। এবং প্রত্যেক দিন রাত্রিবেলা যেটা তুমি কালকে দেখেছো সেরকম একটা জন্তুকে, ছোটোখাটো জন্তু, আমাকে প্রত্যেক দিন রাত্রিরে বন্দোবস্ত করতে হয়, না হলে এই বাড়িটা আর বাড়ি থাকবে না। তাই মাথায় রেখো, কোনো মতোই
পাঁচ কান যেন না হয়, কেউ যেন জানতে না পারে বলে উনি, আমি হাঁ হাঁ করে তাকিয়ে আছি, মানে শুনছি। তখনও মনে হচ্ছে উনি যখন চলে যাচ্ছেন তখনও যেন মনে হচ্ছে যে আমি শুনছি। পরে রিয়েলাইজ করি উনি যখন দরজা বন্ধ করে আবার চলে যান, যে আমি কি শুনলাম, কি দেখলাম, কি বুঝলাম। কিন্তু তার পরের মুহূর্তে আমার যেটা মাথায় আসে দাদা, যে এনিউ হাউ, যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। নাহলে আমি খুব ভালো করে ফিল করতে পারছিলাম যে আমি আর জীবিত বেশি দিন নেই। কারণ যাদের পাল্লা আমি পড়েছি তারা কেউ স্বাভাবিক মানুষ নয়। হয়তো স্বাভাবিক মানুষ, কিন্তু তাদের কাজকর্ম কোনো মতেই স্বাভাবিক নয়। যার একজন মৃত্যুর পরও একজনকে আটকে রাখতে পারে, এবং এইরকম পৈশাচিক দৃশ্য আমি একবার দেখে অজ্ঞান হইনি, কিন্তু যদি আমি বারবার দেখি এবং পরে তার পরের মুহূর্তে মাথার মধ্যে এবং আমার মনের মধ্যে সমস্ত অঙ্ক মিলতে থাকে যে এই বাড়িটা কোনো বাড়ি নয়, বলতে গেলে একটা মানে প্রেতাত্মাদের বসবাস। ফলে আমি প্রত্যেক মুহূর্তে অনুভব করি কেউ আমার সঙ্গে চলছে, কেউ আমার সঙ্গে কিছু বলছে, কিছু শব্দ, কিছু অনুভূতি, রাত্রিরে গায়ের আওয়াজ, মানে হাত দেওয়া। এবং এটাও আজ এই মুহূর্তে বলছি যে অনেক কিছু ব্যাড ফিলিংসও আসে, কিন্তু সেটা যদি হাজব্যান্ড হতো ঠিক আছে, কিন্তু সেটা যদি হাজব্যান্ড না হয় তাহলে কে আমাকে স্পর্শ করতো, এই সমস্ত ভয় আমাকে। আর শ্বশুরমশাই আমার সঙ্গে দেখা করার পর মাথায় খালি এটাই চিন্তা ঘোরে যে যেভাবেই হোক আমাকে পালাতে হবে বা আমাকে এখান থেকে বেরিয়ে বাঁচতে হবে। এবং আমি ঈশ্বরকে, আমি আমার ভোলে বাবাকে ডাকতে থাকি। বিয়ের এটা 1.5 মাসের ঘটনার কাছাকাছি, মানে 1.5 মাসের পর, 1.5 মাসের মাথায় আমার শ্বশুরমশাই আমার সঙ্গে, হয়তো আগের দিনের ঘটনাটা আমি প্রত্যক্ষ না করলে, দেখতে না পেলে উনি আসতেন না। দাদা, আমি যেদিন এই জিনিসটা ঘটেছে শ্বশুরমশাই দেখার আগের রাত্রিরের এটা, আমি সেই রাত্রিরে এক চুলও ঘুমোতে পারিনি। কারণ কি দেখি, কী বুঝি, কারণ তখন মনে হচ্ছে যে আমি সমস্ত ঘটনাটাই জানি। ফলে আমার যদি আমি ঘুমিয়ে পড়ি, এরা আমাকে যদি দম বন্ধ করে মেরে দেয় বা কোনো কারণে অ্যাটাক করে, ফলে আমি ঘুমোতে পারিনি। এবং আমি ধরুন বিছনায় বসে আছি, আমার হাজব্যান্ড এলো, এসে না জিজ্ঞেস করলো কেন বসে আছি, কী কারণে বসে আছি, কি হয়েছে, সে নিজে এক সাইড ফিরে শুয়ে পড়ল। সেও বা কী করে না করে, কী থেকেই সংসার চলছে, কিচ্ছু, সবই যেন একটা বিভীষিকা, সবই যেন একটা অন্ধকার। সেদিন ভোরবেলা আমার কাছে একটা সুযোগ আছে, হয়তো সেই কারণেই আমি ঘুমোইনি। মানে এটাই আমার ভোলে বাবার ইচ্ছে ছিল। যথারীতি আন্দাজ মতন বলতে পারবো না, মিথ্যে বলা হয়ে যাবে, কিন্তু ভোর হচ্ছে, দূর থেকে জানলা দরজা যতই দেয়া থাকুক কোনো দিন যা শুনতে পাইনি সেদিন শুনতে পাচ্ছি কাকের আওয়াজ। ভোরবেলা যেরকম কাকেরা ডাকে, কোথা থেকে যেন শব্দ আসছে। এটাই অনুভব করলাম যে 1.5 মাসে আমি কোনো কাকের শব্দ, কোনো পাখির শব্দ পাইনি। সূর্যের আলো তো দূরের কথা, কিন্তু দরজা জানলা ইত্যাদি বন্ধ থাকলেও কিছু না কিছু শব্দ তো প্রাকৃতিক ব্যাপারে আসেই। কিন্তু সেই দিন যখন ধীরে ধীরে, তখন আমি অনুভব করি যেটা ভোরের দিক, হাজব্যান্ড ঘুমোচ্ছে, আমি ধীরে ধীরে বেরোই এবং নিজে যে জামা কাপড় পরেছিলাম সেটা একটা সালোয়ার কামিজ, আমি ঠিকই করি যে আমি নিচে যাব, যেভাবেই হোক আমাকে বেরোতে হবে, না হলে কিন্তু আমি এখানেই শেষ, এবং আমার শেষ ঘনিয়ে আসছে। বিশ্বাস করবেন না দাদা, আমি নিচে নামতে চুপচাপ, কিন্তু এই অনুভূতিটা চলছে যে আমার আশেপাশে প্রচুর মানুষজন আছে, কিন্তু তারা হয়তো আমাকে দেখতে পাচ্ছে, আমি তাদের কাউকে দেখতে পাচ্ছি না। এগোচ্ছি, মানে আমি ঠিক বলে এটাকে ঠিক সেই জন্যে আমি কী লিখবো বুঝতে পারছি না, বলে বোঝাতে পারবো না। যেখানে সমস্ত কিছুতেই দরজা, বিশেষ করে সদর দরজায় তালা চাবি দেয়া থাকতো, সেটা তো পরে বুঝি যে এই সমস্ত ব্যাপারের জন্য যাতে বাইরের লোক প্রবেশ না করতে পারে, কিন্তু সেই দিনই দেখি জাস্ট একটা খিল দেয়া আছে,
মানে সবই ঈশ্বরের আশীর্বাদ, না হলে আমি হয়তো তাদেরই মধ্যে একজন হয়ে যেতাম এবং এই ঘটনাই শেয়ার করতে পারতাম না। হয়তো মৃত্যুর পর আমারও মনের অনেক চাহিদা, অনেক কিছু জিনিস থেকে যেত। আমি খুলি এবং ভোলে বাবাকে স্মরণ করে ওই খোলা অবস্থা, আমি জাস্ট ভেজাইনি দরজা, কিচ্ছু করিনি, আমি দৌড় দিয়ে হ্যাঁ, কিছু কিছু রাস্তা দেখুন ভোরবেলা, তখন দেখছি সত্যিকারের সূর্যের আলো ফুটবে করছে, সূর্য উঠছে, আমি দৌড় লাগাই। কোথায় দৌড়চ্ছি, কীভাবে দৌড়চ্ছি কিচ্ছু জানি না, কিন্তু আমি দৌড়চ্ছি। আমাকে এটা মাথায় আছে, আমাকে এই বাড়ির থেকে অনেক দূর যেতে হবে। প্রথমে আমি যেটা ফিল করি যে আমি কোনো মতেই বাড়ি যেতে পারবো না, কারণ এরা জানে আমার বাড়ির অ্যাড্রেস। আমি এমন কোনো জায়গায় যেতে চাই যেখানে এরার থেকে অনেক দূরে, কোনো দিন ঠিকানা পাবে না। ফলে আমি একটা ডিসিশান নিই, যেখানে আজও বলছি না। আমি একজন বন্ধুর বাড়ি যাওয়া ঠিক করি। সেই বন্ধুর বাড়ি আরও ধরুন সেই যেখানে আমি রয়েছি সেখান থেকে আরও 4-5টা স্টেশন পড়ে। তো আমি যথারীতি স্টেশনে পৌঁছই। কিভাবে পৌঁছেছি, দৌড়ে পৌঁছেছি না কিভাবে পৌঁছে যাই না যাই দাদা বিশ্বাস করুন, মিথ্যে বলছি না, আমি নিজেও জানি না। কিন্তু যখন গিয়ে পৌঁছই তখন স্টেশন দেখি। কী স্টেশন দেখি, নাম তো চেনাশোনা ছিল, সেই জন্যেই সেই জায়গায় লোকেশনে গিয়ে আমি সুস্থির হাঁপ ছাড়ি। না ছিল পয়সা, না ছিল কিছু, কিন্তু আপ ট্রেন যেটা আসছে সেটা প্রথম অ্যানাউন্সমেন্ট হয় এবং আমি উঠে পড়ি। ভয় মনের মধ্যে এটা আসছিল প্রথম যে যদি টিটি ধরে, কিন্তু মাথায় আছে যে আমাদের এই লাইনে চট করে টিটি আর এত মর্নিংয়ে আসবে না। তো আমি যথারীতি আমার বন্ধুর বাড়িতে পৌঁছই এবং তাদের সমস্ত ঘটনা খুলে বলি এবং তারাও হতবাক হয়ে যায়। তারা প্রথমে বিশ্বাস করতে চায়নি, তারা ভেবেছে যে আমি হয়তো কোনো এমনি হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হয়েছে সেই জন্য চলে এসেছি, কিন্তু আমার ড্রেস দেখে, পায়ে চটি নেই দেখে, ইত্যাদি দেখে তারা বিশ্বাস করতে আরম্ভ করে এবং তারাই আমার মা বাবাকে খবরাখবর দেয়। দাদা আজও আমি বাড়িতে যাই, কিন্তু কারোর একজনের আমি শরণাপন্ন হই, তারপরে সে আমাকে যেরম গাইড করে আমি সেইভাবেই এখনও আছি। এখন একটা ছোট জায়গায় কাজ করি। আমি এখনও পর্যন্ত আমার বাড়িতে থাকতে পারি না 2024-এ, কারণ কোথাও যেন একটা ভয় আমাকে তাড়িয়ে বেড়ায় এবং যার সঙ্গে যোগাযোগ হয় আমার, সেটা আমার বন্ধুরাই করিয়ে দেয়। তিনি একজন মানে হয় না যে তন্ত্রেরই ভালো এবং খারাপ, তিনি ভালোর দিকটা নিয়ে প্রচার করেন, মানে কাজ করেন, মানুষের ভালো করেন। তো তিনি আমাকে অনেক বিপদ আপদ থেকে বাঁচিয়েছেন এবং তিনি মানে আমাকে বলেন যে বাড়িটা ঠিক নিরাপদ নয়। তো সেই কারণে এখানেই আমি থাকি। মাঝে মাঝে মা বাবাকে ফোন করি, মাঝে মাঝে মানে যাই, ফোন করি মাঝে মাঝে, যখন ওনারা আদেশ নিয়ে যে সময়টা মানে ঠিকঠাক মতন কিছুক্ষণের জন্য যাই, আবার কিছুক্ষণের জন্য আমি ফিরে চলে আসি। হ্যাঁ, আজও আমি নতুন বিয়ে করতে পারিনি, সেই বিয়ের আর ইচ্ছাও নেই, কারণ লিগালি আমার যে হাজব্যান্ড মানে তার সঙ্গে তো আমি এখনও তো আইনত তিনি সেই আমার হাজব্যান্ড, আমি তার স্ত্রী। কিন্তু মনে মনে হয় আমি স্বাধীন, কিন্তু বিয়ে করার আমার আর কোনো ইচ্ছা নেই। হয়তো এটাও ঠিক, সবাই সমান নয়। আলো আছে বলেই অন্ধকার আছে, অন্ধকার আছে বলেই আলো আছে, কিন্তু কোথাও যেন মনের মধ্যে একটা ভয় তাড়িয়ে বেড়ায়। যার সঙ্গে আমার আলাপ হয়, যিনি আমাকে সাহায্য করেন, উনি বলেন যে আমার মানে বিয়ের যোগ আবার আছে, কিন্তু তাকে এটা বলি যে যদি বিয়ে না করি তাহলে তো কিছু হবে কি। উনি বলেন কিছুই নয়, একা থাকার ব্যাপার। তো আমি একা থাকতে রাজি আছি, ছোট কাজকর্ম করি, নিজের জীবনটা আমি চালিয়ে নিতে পারব। তবে আপনার সঙ্গে দেখা করার আমার একটা ইচ্ছে রয়ে গেল। যদি কোনো দিন আমি যদি যেতে পারি আপনাকে নিশ্চয়ই ফোন করব, যেহেতু আমি হোয়াটসঅ্যাপেই ঘটনাটা জানাচ্ছি, তো হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে আপনার সঙ্গে শেয়ার করব আমি। তো এটাই ছিল দাদা আমার ঘটনা। আজকে মন খুলে আপনার সঙ্গে শেয়ার করে অনেকটা হালকা মনে করছি, আগেও করেছি, কিন্তু আজকে যেন একটা বড় নিঃশ্বাস ফেললাম যে বলি। এবং আমার বিশ্বাস যে আপনি এই সমস্ত প্রাইভেসিগুলো মেনটেন করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন
আমার জন্যে, যাতে বাকি যতটা জীবন আমার আর আছে ততটা যেন ঠিকঠাক মতন কাটাতে পারি। ভালো থাকবেন। নমস্কার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনা। এক অদ্ভুত ঘটনা। ভাই বোন যেরকমভাবে লিখেছেন, পড়তে হয়তো অনেকটা সময় খেয়ে গেল। ভেরি সরি তার জন্যে। কারণ আমি জিনিসটা পড়ছিলাম, আবার অনুভবও করছিলাম, ফলে ধীরে ধীরে বলছিলাম। আপনাদের কথা অনুযায়ী বলি, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করুন। ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করুন, অলওয়েজ তার হাত ধরে চলুন। ভালো নিশ্চয়ই হবে সবাই। নমস্কার।